নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজগুলো সহজ হবে, কিছুটা টাকা পয়সাও বাঁচবে। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের হামালদিস্তা আমরা প্রত্যেকেই ব্যবহার করি মশলা করার জন্য। অনেক সময় কি হয়, এই যে হামালদিস্তাগুলো যখন আমরা মশলা করার জন্য ব্যবহার করি না, ভীষণ বাজে একটি আওয়াজ কিন্তু এর থেকে বের হতে থাকে, যেটা শুনতে খুব বাজে লাগে। আর বাড়িতে ছোট বাচ্চারা থাকলে অনেক সময় ঘুমায়, পড়াশোনা করে, তাদের জন্যও কিন্তু আওয়াজটা খুব বাজে শোনায়। তাই এই ধরনের পুরনো একটি রুমাল বা কাপড় আপনারা ভাঁজ করে নিয়ে যদি মশলাটা করেন, মেজোতেও কোনো রকম দাগ হবে না, এমনকি যখন মশলা করবেন কোনো রকম আওয়াজও বের হবে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো লবঙ্গ। আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে লবঙ্গ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হামালদিস্তার মধ্যে লবঙ্গটাকে। তারপর কি করব, আমি এখানে কিছুটা পরিমাণ গোলমরিচ নিয়ে নিয়েছি। গোলমরিচটাকেও দিয়ে একটু থেতো করে নিতে হবে ভালো করে। দেখুন এইভাবে আমি থেতো করে নিলাম। তারপর এখানে আমি কিছুটা পরিমাণ টিস্যু পেপার নিয়ে নিয়েছি। টিস্যু পেপারের মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর লবঙ্গ গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার টিস্যু পেপারটাকে আমরা এইভাবে ভাঁজ করে নেব। টিস্যু পেপারটা যাতে খুলে না যায় এর জন্য কি করতে হবে, একটি গার্ডার খুব ভালো করে এইভাবে পেঁচিয়ে লাগিয়ে নিতে হবে। কোথায় এটাকে আমরা ব্যবহার করব, আমাদের বাড়িতে যে চালের কৌটো থাকে, অনেক সময় দেখা যায় চালের মধ্যে পোকা ধরে যায়। তাই চালের কৌটোর মধ্যে দিয়ে রাখুন, পোকা ধরবে না, অনেক দিনের জন্য চাল আপনাদের ভালো ফ্রেশ থাকবে। আমাদের বাড়িতে যে সুতোর কৌটো থাকে, এই যে দেখুন সুতোর কৌটোর মধ্যে আমরা কি করি, অনেক সময় এই যে আমাদের যে সুচগুলো থাকে না, আমরা এই যে এইভাবে রেখে দিলে অনেক সময় আমাদের হাতেও ঢুকে যায়, সূচে জং ধরে যায়, সূচটাও নষ্ট হয়ে যায়। আর এইভাবে দেখুন এলোমেলো করে রাখলে এই যে সুতোগুলো দেখুন জড়িয়ে পেঁচিয়ে একসঙ্গে একাকার হয়ে যায়। এই দেখুন সুতোগুলো, আর এতে কিন্তু সুতো নষ্টও হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করলেই এই সমস্যাটা আপনারা সমাধান করতে পারবেন। এই যে টিপগুলো আছে না, এক দুবার পরার পরেই দেখবেন টিপের যে আঠাটা থাকে সেই আঠাটা কিন্তু আর নষ্ট হয়ে যায়। আমরা অনেকেই আছি এক দুবার ব্যবহার করার পর এই টিপগুলো আর পরি না। তা কি করবেন, এই যে সুতোটাকে ভালো করে পেঁচিয়ে নিন, টিপগুলোকে যত্ন করে রাখবেন। তারপর সুতোর মাথা খুঁজে পেতেও অসুবিধা হবে না, এইভাবে টিপগুলোকে লাগিয়ে দেবেন। এতে দেখবেন আপনাদের সুতো এলোমেলো হওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু থাকবে না। আরও একটি কাজ করবেন, এই যে সূচগুলো আছে না, আমাদের সূচগুলো দেখা যায় হারিয়ে যায়, জং ধরে যায়, আমরা খুঁজে পাই না, সমস্যার মধ্যে পড়তে হয়। আমাদের বাড়িতে যে এই ধরনের শোলা থাকে, আমি এখানে সামান্য একটু শোলা কেটে নিচ্ছি। দেখুন সামান্য একটু কেটে নিলাম। এবার কি করব, এটাকেও এইভাবে কেটে রাউন্ড মতো করে নেব, মানে নিচের দিকটা একটু বড় থাকবে, ওপরের দিকটা সরু। এই দেখুন এইভাবে কাটতে হবে যাতে সুতোর মুখের মধ্যে এটা ভালোভাবে ঢুকে যায়। এই যে এইভাবে ঢুকে যায়। এটাকে এইভাবে কেটে নিয়েছি। এবার আমরা কি করব, আমাদের যে সুচগুলো আছে সুচগুলোকে আমরা এইভাবে দেখুন শোলার মধ্যে গেঁথে নিচ্ছি। এই যে এইভাবে আমি সুচগুলোকে শোলার মধ্যে গেঁথে নিলাম। তারপর যে সুতোর রিল আছে সুতোর রিলের মধ্যে এইভাবে দেখুন ঢুকিয়ে নেব। এই যে এটা টাইটভাবে আমাদের আটকেও যাবে। আর এইভাবে রাখলে সুচগুলোর মধ্যে হাওয়া বাতাস লাগবে না, জংগুলো অনেক দিনের জন্য ভালো থাকবে, নির্দিষ্ট জায়গায় থাকবে, সুরক্ষিত থাকবে। এইভাবে আপনারাও রেখে দেখুন, আপনাদের একটি সুচে অনেক বছর চলে যাবে, হারাবে না। বাড়িতে যে এই ধরনের বাটিগুলো থাকে, অনেক সময় কি হয়, এই বাটিগুলো একটার সঙ্গে আরেকটি বাড়ি লাগলে ভেঙে যায়, আর একসঙ্গে যদি রাখা হয়
একটা না দাগ হয়ে যায়। আর এর ভেতরের যে কাপড়টা থাকে অনেক সময় যে ফোমটা দেয় সেটা অনেক দিন ধরে ব্যবহার করতে করতে নষ্টও কিন্তু হয়ে যায়। তাই আমরা যখন কোনো কিছু ড্রাই ফ্রুটস বা ফল নিয়ে আসি এই ধরনের দেখবেন এইগুলো কিন্তু আমরা পেয়েই যাই, তাই না? এই ধরনের নেটগুলো এগুলো কিন্তু খুব ভালো কাজ দেয়। তাই এটাকে কি করব, টুকরো করে নেব। এইভাবে আপনারা টুকরো করে নিন। টুকরো করে নেওয়ার পর আপনারা কি করবেন, একটির ওপরে একটি এইভাবে রাখতে হবে। একটির ওপরে একটি যদি আপনারা এইভাবে রাখেন তাহলে দেখবেন কোনোভাবেই আপনাদের নষ্ট হবে না, এমনকি জিনিসগুলো কোনো ভাঙবে না। আপনারা এইভাবে রেখে দেখবেন কোনো দাগও হবে। সাবান আমরা কম বেশি প্রত্যেক বাড়িতেই ব্যবহার করে থাকি। তা হাত ধোয়ার জন্য বা যে কোনো কারণেই হোক, সাবানে কখনো আপনারা এইভাবে প্রেক দিয়ে ফুটো করেছেন? কেন আমরা সাবানের মধ্যে প্রেক দিয়ে ফুটো করব? এই দেখুন আমি এইভাবে একটি প্রেক নিয়ে নিয়েছি আর প্রেক দিয়ে সাবানটার ঠিক মাঝখানটায় এইভাবে ছিদ্র করে নেব। এক পাশ থেকে এই পাশে দেখুন আমি ছিদ্রটা করে নিয়েছি। এবার আমি এখানে একটি দড়ি নিয়ে নিয়েছি। দড়িটাকে কি করব, এই পাশে আরও একটি দিকে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রের মধ্যে দড়িটাকে আমি এইভাবে বের করে নিচ্ছি। এই দেখুন এইভাবে বের করে নেওয়ার পর কি করব, টাইট করে এইভাবে আমরা গিট বেঁধে দেব। তারপর এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব, সাবানটাকে আমরা কি করব, এইভাবে কলের মধ্যে দেখুন ঝুলিয়ে রাখব। এবার আমরা যখন এইভাবে হাতটা ধোবো দেখতে পাচ্ছেন সাবানটা জলটা খুব দ্রুত তাড়াতাড়ি ঝরে যাবে। এতে আমাদের হাতও পরিষ্কার হবে, সাবানটাও অনেকটা সময় ভেজা থাকবে না, আর বেসিনটাও নোংরা হবে না। ভালো লাগলে ট্রাই করুন। বাড়িতে যে এই ধরনের ব্রাগুলো থাকে আমরা মহিলারা কম বেশি ব্যবহার করে থাকি। সমস্যাটা কি হয় জানেন, দেখা যায় ব্রাটা সব দিকেই ঠিক আছে কিন্তু লুজ হয়ে গেছে, আমরা হয়তো রোগা হয়ে গেছি, তখনই কিন্তু সমস্যা হয়। যদি লুজ হয়ে যায় আর দেখা যায় পরা যায় না, টাইট ফিটিংস হয় না। তাই এই ধরনের ব্রাগুলো যদি কোনো কারণে লুজ হয়ে যায় কখনোই বেকার ভেবে ফেলবেন না। এখানে এক্সট্রা যে কাপড় থাকে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সুতো। কি করব, এখানে এইভাবে আমরা ঘর তৈরি করে নেব। এইভাবে আমাদের এখানে ছোট্ট একটি মানে যতগুলো হুক আছে সেই হিসাবে ঘর তৈরি করে নিতে হবে। তাহলেই কিন্তু যেটা ঢেলা হয়ে গেছিল সেটা টাইট ফিটিংস হয়ে যাবে। এই দেখুন এইভাবে যেটা ঘর তৈরি করেছি যতগুলো হুক ঠিক ততগুলোই আমাদের এখানে ঘর তৈরি করতে হবে। তাহলেই দেখবেন যদি যতটা ঢেলা ততটা আগে মাপ আপনারা করে নেবেন। এইভাবে দেখুন আমি দুটো ঘর করে নিয়েছি এখানে। এই যে দুটো ঘর রেডি। এই যে দেখুন এই একটা ঘর আর এই একটা ঘর। এবার দেখুন আমরা হুক যেহেতু আমাদের এটা ঢেলা হয়ে গেছে তাই যেখানে ঘরটা আমরা করলাম সেই জায়গায় আমরা এবার হুকটাকে লাগাবো। তাহলেই দেখবেন আপনাদের যেটা ঢেলা ছিল টাইট ফিটিংস হয়ে যাবে আর বেকার ফেলতে লাগবে। কি গরম, কি শীত, কি বর্ষা, সব সিজনেই কিন্তু মশার উৎপাত ভীষণ পরিমাণে বেড়ে যায়। গরম শুরু হতে না হতেই দেখা যায় আমাদের বাড়ির জানলা দরজা খুলে রাখা খুবই কষ্টকর হয়ে পড়ে। দেখা যায় সন্ধ্যা হলেই ঝাঁকে ঝাঁকে মশা ঢুকে যায়, ছোট বাচ্চা থাকলে তাদেরকে কামড়ায়, এমনকি আমাদের বড়দেরও কামড়ায়। মশার হাত থেকে বাঁচার জন্য নানা রকম কেমিক্যালযুক্ত ধূপকাঠি, কয়েল, তেল ব্যবহার করে থাকি, যেগুলো ব্যবহার করলে ক্যান্সারের মতো রোগ হয়। আর মশা যদি আমরা না তাড়াই মশার কামড়ে ডেঙ্গুর মতো রোগ হবে। তাই ঘরোয়া উপায় যদি অবলম্বন করি টাকা পয়সা অত খরচ হবে না, মশাও খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে, আর আমাদের
যে ক্যান্সারের মতো রোগ মশা তাড়ানোর জিনিস ব্যবহার করে হয় সেগুলোও হবে না। চলুন দেখে নিই আজকের এই ঘরোয়া রেমেডি। আশা করছি আপনারাও উপকার পাবেন। বন্ধুরা, হলুদ কিন্তু আমাদের প্রত্যেকেই রান্নাঘরে থাকে, আর আমরা প্রত্যেকের রান্নাতেই ব্যবহার করে থাকি। হলুদের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেগুলো মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। হলুদের সঙ্গে আপনারা যদি একটি দুটি জিনিস মিশিয়ে নিতে পারেন, কোনো রকম কেমিক্যালযুক্ত নয়, কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিক উপায়ে মশা তাড়াতে পারবেন। এখানে আমি নিয়েছি দেখুন লবঙ্গ। আমরা রান্নায় কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি লবঙ্গ। লবঙ্গর গন্ধটা কিন্তু ভীষণ স্ট্রং হয়, আর এই যে লবঙ্গও কিন্তু প্রাকৃতিক উপায়ে আমাদের মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। তাই কিভাবে আমরা এই যে লবঙ্গ, হলুদ আর একটি জিনিস ব্যবহার করে মশা তাড়াতে পারবো বাড়ির থেকে। এখানে যে আমি আর একটি জিনিস নিয়েছি সেটা হলো জোয়ান। জোয়ান আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি গ্যাস অম্বলের জন্য, কিন্তু জোয়ানের গন্ধটার কারণেও কিন্তু বাড়ি থেকে মশা পুরোপুরি চলে যাবে। এখানে একটি পাত্রের মধ্যেও দেখুন জোয়ান নিয়েছে। আপনারা যদি চান মিশ্রণটা একসঙ্গে কিন্তু অনেকটা পরিমাণ তৈরি করে নিতে পারেন, এটা সহজে নষ্ট হয় না। কিভাবে আমরা মশা তাড়ানোর জন্য সব জিনিস ব্যবহার করব চলুন দেখে নিই। এখানে আমি হাফ চামচ পরিমাণ নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দেখুন নিয়ে নিচ্ছি এখানে আমি জোয়ান। সেই সঙ্গে এবার আমি কি করব, এই যে লবঙ্গগুলো আছে এখানে আমি বেশ কিছুটা লবঙ্গও নিয়ে নিলাম। এবার এই যে সব উপকরণ খুব ভালো করে আমাদের একটু থেতো করে নিতে হবে। এই যে লবঙ্গ, জোয়ান এগুলো একটু থেতো করে নিলে কি হয়, এর গন্ধটা কিন্তু খুব ভালোভাবে বের হবে। এর জন্য জোয়ান, লবঙ্গ সব উপকরণ ভালো করে আমি একটু থেতো করে নিচ্ছি। এইভাবে খুব সুন্দর করে আপনারা সবার প্রথমে একটু থেতো করে, আমি ইন্ডাকশন ওভেন অন করে দিয়েছি, আপনারা গ্যাসেও নিয়ে নিতে পারেন। কড়াইয়ের মধ্যে এই হলুদ আর আমরা যে জোয়ান আর লবঙ্গটা থেতো করে নিয়েছি এগুলোকে হালকা একটুখানি এইভাবে ভেজে নেব। হালকা করে কিন্তু এইভাবে একটু সব উপকরণ ভেজে নিতে হবে, মানে ভেজে মানে কি হালকা একটু রোস্ট করে নেব। এইভাবে যখন একটু সুন্দর গন্ধ বের হতে শুরু করবে তখন এটাকে আমরা বন্ধ করে দেব। এটাকে কিন্তু পোড়ানো যাবে না, পোড়ালে কিন্তু তাহলে ভালো কাজ দেবে না, মশাও পালাবে না। বন্ধ করে পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এটাকে আমি হালকা রোস্ট করে নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণে তৈরি করেও কৌটোর মধ্যে ভরে কিন্তু রেখে দিতে পারেন। কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস প্রত্যেক দিন ব্যবহার করতে হবে না মশা তাড়ানোর জন্য। এইভাবে রেখে দেওয়ার পর কি করব, এখানে আমি বেশ কিছুটা তুলো নিয়ে নিয়েছি। তুলোটাকে এইভাবে আমাদের ছড়িয়ে নিতে হবে। তারপর আমরা কি করব, এই যে মিশ্রণটা এটাকে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম, এটাকে আমি রেখে দেব, বাকিটাকে আবার 2-3 দিন ব্যবহার করতে পারবো। তারপর এটাকে এইভাবে আমরা গোল মতো করে সলতে তৈরি করে নেব। গোল করে এরকম একটি সলতে তৈরি করে নিলাম। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো স্টিলের পাত্র থাকে, তার মধ্যেও আপনারা এই প্রদীপটাকে মানে এই সলতেটাকে নিয়ে নিতে পারেন, কিংবা এই ধরনের প্রদীপও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই আপনারা ব্যবহার করবেন। এর মধ্যে এবার আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশি দেবেন না, সামান্য পরিমাণই দেবেন, যাতে ভেতরের মিশ্রণটাও খুব ভালোভাবে পড়ে আর গন্ধটা যাতে খুব ভালোভাবে বের হয়। বাড়িতে যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে তখন আপনারা যেটা করবেন, এই ধরনের একটি প্রদীপ ধরিয়ে নেবেন। এই দেখুন প্রদীপটা, এই ধরনের প্রদীপ আপনারা যদি জ্বালান এটা কিন্তু অনেকটা সময় ধরে জ্বলতে থাকবে বন্ধুরা, মিনিমাম 10-15 মিনিট মতো জ্বলবে। আর এই যে প্রদীপটা জ্বলছে না, প্রদীপের মধ্যে আমরা যে জিনিসগুলো ব্যবহার করেছি সেগুলোও কিন্তু সব ভালোভাবে জ্বলতে শুরু করবে। এর মধ্যে আরও একটি জিনিস আমরা দেব, যার ফলে খুব দ্রুত তাড়াতাড়ি মশা কিন্তু পালিয়ে যেতে সাহায্য করবে। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ কর্পূর। কি করব, এইভাবে দেখুন কর্পূরটাকেও দিয়ে দিলাম।
কর্পূর কিন্তু ঘরের নেগেটিভ এনার্জি দূর করে, পজিটিভ এনার্জি নিয়ে আসতে সাহায্য করে। সেই সঙ্গে কর্পূরের গন্ধও কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারে না। এটা আপনারা পুরো ঘর বাড়িতে এইভাবে দেখান, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি মশা পালিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের বাড়িতে যদি এরকম ছোট বাচ্চা থাকে, দেখা যায় বাচ্চারা ঘুমাচ্ছে, আমরা মশা মারার তেল কয়েল যদি ধরাই সেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই সেটা যদি না ধরিয়ে আপনারা এরকম একটি প্রদীপ বানিয়ে ঘরের কোনো কোণায় প্রদীপটাকে রেখে দেন, দেখবেন কয়েক মিনিটের মধ্যেই আপনাদের বাড়ির থেকে মশা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি চলে যাবে। বাচ্চাদের পড়ার টেবিলের পাশে আপনারা এইভাবে রেখে দিতে পারেন। আর এটাকে না আপনারা পুরোটাই জ্বালাবেন, পুরোটা জ্বালালেই দেখবেন ধীরে ধীরে জোয়ানের গন্ধ কিংবা আপনাদের লবঙ্গের গন্ধ, হলুদের গন্ধ বের হবে, যেটা মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে। আপনারা এইভাবে কোনো কোণার মধ্যেও এটাকে জ্বালিয়ে রেখে দিন 10 থেকে 15 মিনিটের জন্য। বাড়ির থেকে সব মশা ভালোভাবে জ্বলে নিভে যাবে, তারপরেও দেখবেন এরকমভাবে ধোঁয়া বের হচ্ছে, যে ধোঁয়াটাও কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে। এই দেখুন, আর এই ধোঁয়াটা কিন্তু একটু সময় নয় বন্ধুরা, অনেকটা সময় ধরেই বের হবে। তাই অবশ্যই এই রেমেডিটি একবার ট্রাই করুন। কোনো রকম কেমিক্যাল নয়, প্রাকৃতিক উপায়েই আপনারা মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন। কড়াইতে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্না করে থাকি। অনেক সময় দেখা যায় কড়াইতে কোনো কিছু ভাজাভাজি বা কোনো কিছু রান্না করলে অনেকটাই তেল চুইয়ে পড়ে কড়াইয়ের তলাটা পুড়ে যায়, এমনকি পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে ঘষতে লাগে। তাই ছোট্ট একটি কাজ করবেন, একটি বাটিতে জল নিয়ে নিন বা কড়াইটাকে নিচের দিকটা ভালো করে ভিজিয়ে নিন। বাসন মাজার যে সাবান আছে সেই সাবানটাকে কড়াইয়ের পেছন দিকটায় এইভাবে খুব ভালো করে লাগিয়ে দিন। এইভাবে সাবান লাগালে কি হবে দেখবেন, সাবানের একটি লেয়ার কিন্তু কড়াইয়ের পেছন দিকটা থাকবে। এতে যে আপনাদের অনেকটা সাবান খরচ হবে তা নয়, নামমাত্র সাবানেই দেখবেন পুরোটা কড়াই কভার হয়ে যাবে। এইভাবে দেখুন কড়াইয়ের পেছন দিকটা সাবান লাগিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নিয়েছি। সাবান লাগানো কড়াইটাকেই আমি গ্যাসের ওপর বসালাম। এবার আমি এই কড়াইতেই তরকারি রান্না করব, বা আপনারা কোনো কিছু ভাজাভাজি করলেও সেটাও করতে পারেন। এই যে তরকারিটা দেখুন আমার রান্না হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে গ্যাস বন্ধ করে একটি পাত্রের মধ্যে নামিয়ে আপনাদের দেখাবো যে কড়াইটা যেরকম আমার পরিষ্কার ছিল সেরকমই কিন্তু পরিষ্কার থাকবে। যতই তেল চুইয়ে পড়ুক না কেন, কোনো রকমভাবেই কিন্তু কড়াইটা আমার পুড়ে যায়নি। তাই এই দেখুন আমি উল্টে দেখাচ্ছি, তরকারি ঢেলে নিয়েছি, তেল কিন্তু চুইয়ে পড়েছে, দেখতে পাচ্ছেন এই দেখুন। আর কড়াইটা এখনও আমার গরম রয়েছে। যেহেতু আমরা আগে থেকেই সাবান লাগিয়ে নিয়েছিলাম, তাই কড়াইয়ের এই পেছন দিকটায় সাবানের একটি লেয়ার থাকার কারণে কিন্তু যে তেলটা চুইয়ে পড়েছে সেটা কিন্তু পুড়ে কড়াইয়ের গায়ে লেগে যায়নি। নর্মাল আমি শুধু একটু জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, কোনো রকম এখানে কিন্তু আমি মাজা ঘষা করছি না। আর কড়াইটা দেখুন যেরকম পরিষ্কার ছিল সেরকমই পরিষ্কার রয়েছে। তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, এতে আপনাদের অনেকটা সময় ধরে মাজা ঘষা করার যে খাটনি সেটাও কম হবে আর সময়ও বাঁচবে। আমরা যখন ব্রা ধুই ওয়াশিং মেশিনের মধ্যে দেখা যায় অন্যান্য জামা কাপড়ের সঙ্গে ব্রা কাচতে দিই বা নিজেরাও বালতিতে কাচি, এই যে ব্রার যে হুকগুলো থাকে না, সমস্যাটা কি হয় দেখবেন, এই যে হুকগুলো অন্য জামা কাপড়ের সঙ্গে হুকগুলো আটকে ধরে, যার কারণে অন্যান্য জামা কাপড় আমাদের কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকেই। তাই আমাদের বাড়িতে এই ধরনের অনেক মোজা থাকে, যে মোজাগুলো পুরনো হয়ে গেছে। আপনারা কি করবেন, ব্লাউজ বা যখনই ব্রা ওয়াশিং মেশিনে বা হাতে ধোবেন এইভাবে মোজার মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপর ওয়াশিং মেশিনের মধ্যে দেবেন। তাহলে দেখবেন গিট দেওয়ার প্রয়োজন নেই, কারণ মোজা থেকে ব্রাগুলো বের হবে না, মোজাটাও ভেতরে ব্রাগুলো কাঁচা হয়ে যাবে, জামা কাপড়ে ছিঁড়বে। এই যে যখন আমরা ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় কাচতে দেব, তার সঙ্গে দেখুন আমি ব্রাটাও দিয়ে দিচ্ছি, কাঁচাও হবে কিন্তু অন্যান্য জামা কাপড় কোনোভাবেই ছিঁড়বে না।